আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাকে দেখতে এভার কেয়ারের পথে তারেক রহমান। বাসা থেকে এভার কেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। 17 বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে তারেক রহমান বললেন, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলল শফিকুল আলম। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব বলল মির্জা ফখরুল। এদিকে বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপির, দাবি আব্দুল কাদেরের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মাকে দেখতে এভার কেয়ারের পথে তারেক রহমান। বাসা থেকে এভার কেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। সেজন্য এভার কেয়ার হাসপাতাল এলাকায় আশপাশ নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। গণসংবর্ধনা স্থলে ভাষণ শেষে তিনি তার মাকে দেখার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরার 300 ফিট সড়কে জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংবর্ধনা স্থলে 3 ঘন্টা 40 মিনিটের যাত্রা শেষে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল 3টা 50 মিনিটের দিকে তিনি সংবর্ধনা স্থলে পৌঁছান। মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাস্তার দুই পাশে থাকা নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রায় 4টার দিকে ভাষণ দেন তিনি। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর 11টা 40 মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল জেবু। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ছেড়েছেন। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকেল 4টা 40 মিনিটে তারা গুলশানের 196 নম্বর বাসভবন থেকে গাড়ি বহন নিয়ে বেরিয়ে যান। এর আগে দুপুর 12টা 55 মিনিটের দিকে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা। 17 বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে তারেক রহমান, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেকে বাস করেন। তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই। দীর্ঘ 17 বছরের পর দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর 300 ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে উঠে প্রথম দেশের মাটিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন এই তরুণ নেতা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। বলেন, মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। পাশাপাশি আগে থেকে জনতার ভিড় জমে যায় রাজধানীর কুড়িল বিশ্ব রোড 300 ফিট সড়কে। এর আগে বৃহস্পতিবার 25 ডিসেম্বর ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলল শফিকুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালার রানী গির্জায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরীফুল আলম এই কথা বলেন। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9টা 56 মিনিটে। সিলেটে যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি বেলা 11টা 39 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। সামনে বড় নির্বাচন, একথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে। তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শরীফুল আলম বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে সব সহযোগিতাই করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী কেন পদত্যাগ করলেন এমন প্রশ্ন
করেন সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা গতকাল রাত 12টার দিকের ঘটনা। তিনি এখনো কারণ জানাতে পারেননি। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব বলল মির্জা ফখরুল। 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর এই বক্তব্য দেন বিএনপির মহাসচিব। এ সময় নেতাকর্মী আর উৎসুক জনতা স্লোগানে মুখর হয়ে উঠে 300 ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 2024 সালে 5 আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে 2026 সালে আমরা জয়ী হব। এদিন বেলা 3:50 দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা 3:57 তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। তারপর দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, প্রথমে রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। বিএনপি এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর। দীর্ঘ 17 বছর পর স্বদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশ জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি উচ্ছ্বাস উদ্দীপনা, সাধারণ মানুষে ছড়িয়ে পড়ে সেই রেশ। রাজধানীর বিমানবন্দর সহ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য পূর্বাচলের 300 ফিট এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খবর যেমন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ স্থান করে নিয়েছে, তেমনি রয়টার্স, এপি, আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে রয়টার্স প্রকাশিত খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রীর দাবিদার বাংলাদেশের নেতা। প্রতিবেদনে বলা হয়, প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকেরা উদ্দীপ্ত হবে। আরো বলা হয়, ফেব্রুয়ারির 12 নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শেখ হাসিনাকে তাড়িয়ে বিদায় করার পর বিএনপির রাজনীতি নতুন গতি ফিরে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদের শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল। এতে বলা হয়েছে, তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে। এনডিটিভির প্রতিবেদনে 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। তার মা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে। জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আব্দুল কাদেরের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আব্দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। এ নিয়ে এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুল কাদেরের পোস্টের পর কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ পর্যায়ের 5 জন নেতার মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেয়নি। জামায়াতে ইসলামীর কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুল কাদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তার জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারাই এই রাজনৈতিক দল গড়ে তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার মতোই সমন্বয়ক ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক
সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক হিসেবে পরিচিত আব্দুল কাদের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া আসিফ মাহমুদ উপদেষ্টার পদ ছেড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে প্রার্থী হচ্ছেন। তিনি এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এনসিপি ভুল পথে আছে দাবি করে যুগ্ম সদস্য সচিব মীর আশরাদুল হকের দল ছাড়ার ঘোষণা আসার দিনই ফেসবুক পোস্টে দলটির সঙ্গে জামায়াতের জোট বাঁধার খবর পাওয়ার দাবি করলেন আব্দুল কাদের। আব্দুল কাদের লিখেছেন, তরুণদের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়েছে। এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে, শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও আরও দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আব্দুল কাদের দাবি করেন, জামায়াতের কাছে এনসিপি 50টি আসন চেয়েছিল, দর কষাকষির পর 30 আসনে রফা হয়েছে। এই শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। আব্দুল কাদের আরও দাবি করেন, নির্বাচনে জিতলে নাহিদ প্রধানমন্ত্রী হবেন, আর জিততে না পারলে বিরোধী দলীয় নেতা হবেন, এমন আলোচনাও রয়েছে।